তো একটা গল্প বলি। বৃষ্টির দিন, কাজ টাজ নাই, বন্ধ, ঘুম আসছে। তো গল্পটা হচ্ছে যে 5ই আগস্ট এর আগে, অর্থাৎ 2023 সালের 1 মেতে আমি ফেসবুক রাগ করে বন্ধ করি। ফেসবুকটা পরে যদিও ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আবার পরবর্তীতে আবার উদ্ঘাটন হয়েছে আর কি, কিন্তু আমি ইউজ করি না 2009 সালে খোলার পরে। তো গত 2 বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, নীতি নির্ধারক সহ যাদের নাম্বার ছিল বা জানি, ইনক্লুডিং আমাদের সভানেত্রী, সময়ে সময়ে কত সময় মেসেজ দিছি। সবাই দেখতো, কেউ সিনও করতো, কেউ দেখতো না, বাট কেউ কোনো দিন হা না, ভালো মন্দ কোনো দিন কোনো কিছু রিপ্লাই দিই নেই। হ্যাঁ, তবে কোনো কিছুতেই রিপ্লাই দেওয়ার মতো তেমন কিছু ছিল না, মানে রিপ্লাই যে দিতে হবে, কারণ আমি কোনো কিছু চাইনি বা একটা কিছু করতে বলছি, হ্যাঁ ঠিক আছে দেখতেছি বা ধন্যবাদ, এরকম রিপ্লাই টিপ্লাই আর কি পাইনি। যাই হোক, নিয়ে তো গল্প বলতেছি আমি। পড়ালেখা যেমন 27তম বিসিএসে আমার ব্যাচ থেকে শুরু হয় 27তম বিসিএস। তো টুটু আমার বন্ধু জুয়েল টেলর যারা অ্যাটেন্ড করলো, আমিও ওই যে ফর্ম ফিল আপ করলাম। তা আমি এর আগে আমার ব্যবসার কাজে চিটাং ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করি, রেলি ঠিকাদারি করি। তো পরীক্ষার আগের দিন আমাকে ফোন দিল টুটুল, এই তো কালকে না পরীক্ষা, অ্যাডমিট কার্ড আবার টুটু লিখেছে। আমি যে আমি কই, হ্যাঁ আমি আইছিল মাল কালাস করতি চিটাঙে, আমার পরীক্ষার কে খোঁজ আছে। আসলে জীবনে ছোটবেলা থেকে আমাদের বংশে কেউ চাকরিজীবী নেই, সবাই ব্যবসায়ী, ব্যবসায়ী মাইন্ডেড। তো পড়ালেখার ব্যবসা কোনোদিন একসাথে হয় না। যখনই পড়ালেখায় মনোনিবিষ্ট করলাম, তখন এত ডিপ, মানে বিশেষ করে জিও স্টাডি, জিও পলিটিক্স, ডিপ্লোমেসি, ফরেন পলিসি, বিষয়গুলো এতটা একটা একটার সাথে একটা রিলেটেড, মানে একটা ডিপ্লোমেসি বা ফরেন পলিসি জানতে গেলে ইন্টারনাল এক্সটার্নাল পলিসি সহ পৃথিবীর অলমোস্ট সকল দেশের পলিসি সম্বন্ধে এবং প্রতিনিয়ত আপডেট সম্পর্কে বিভিন্ন, মানে অনেক জার্নাল, অনেক নিউজ রিপোর্ট। তো দেখা গেছে যে প্রবলেমগুলো আর কি ছিল, পোলাপার্টি অনুযায়ী অনেক সময় হেল্প করতো। আমিও পারলে ফাইন্যান্সিয়ালি তাকে হেল্প করতাম, না করতাম। বাট যাই হোক, 5ই আগস্টের পরে আর ফেসবুক টেসবুক তো চালাই না, আর ইউটিউবও চালানো শুরু করলাম এই অক্টোবরে, তাও এসে 24 সালের। তো 5ই আগস্টের আগে তো 2-3 দিন আগের থেকে আমার তো মোটামুটি আমার ফ্যামিলি মেম্বার সবাই জানে যে আতাল পিতাল। তো আমি ডিরেক্ট এক জায়গায় কোশ্চেন করলাম, কি হচ্ছে ডাকি? তো ইট টক্স টু ফর্ম এ নিউ গভর্নমেন্ট, কারণটা কি? তা আমি এবার বোকার মতো আর কি বলে বসি, তো কি তো কারণ, সমস্যা কারণটা কি? তো কারণটা হচ্ছে যে পলিটিক্যাল শিফটিং বা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ অ্যান্ড অর লিডারশিপ চেঞ্জ। হ্যাঁ, জনশিক্ষা সম্বন্ধে তার একক ক্ষমতা সম্পর্কে একটা কমপ্লেন ছিল 5ই আগস্টের আগে বা ওয়ার্ল্ড ওয়াইড। বাট আমি তারও ব্যাখ্যা, আমি যুক্তি উপস্থাপন করেছিলাম আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, যে তিনি কিভাবে একক ক্ষমতা ভোগ করতেছেন বা জোর করে ভোগ করতেছেন না একক ক্ষমতায়, মানে তার কথা সবাই উঠে বসে কেন, সেটা জন্য সে দায়ী নয়, সে দায়ী নয়। বাট আবার তিনি যখন গার্জিয়ান, তিনি দায়ী। আমি সরকারের কথা বলতেছি, দলের কথাও বলতেছি। সরকার দলের তো সমন্বয় ছিল না, তারপরে নিজেদের ভিতরে আন্তঃগ্রন্দল তো ছিলই। তো 5ই আগস্টের পরে আর 2-3 মাস পরে চিন্তা করে দেখলাম যে পলিটিক্যাল শিফট চেঞ্জ হবে, এই নিয়ে তো আমি 5ই আগস্টের উপর গবেষণায় করতেছি। অ্যান্ড অর লিডারশিপ চেঞ্জ, হ্যাঁ লিডারশিপ চেঞ্জ। যেমন শেখ হাসিনার জন্য আন্তর্জাতিকভাবে একটা কথা উঠছিল যে তার গণতন্ত্র এবং মানবাধিকার হুমকির, মানে তার জন্য একটা প্রতিষ্ঠা হুমকি, এটা একটা এস্টাবলিশ করে ফেলছিল প্রোপাগান্ডা ছাড়া। এবার যাই হোক, কিন্তু আমাদের মতো গণতন্ত্র দেশে উন্নয়ন এক না একতন্ত্রেই উন্নয়ন সম্ভব।
ঘুরে ফিরে আমরা সেদিকেই ছিলাম সেই ৭৫-৭৪ সালে, আবারও সেইভাবেই। হয়তো ওদিকে কোনো দিন যাই কিনা, যাবো কিনা জানি না। তো একটা জিনিস আমি বিব্রত বোধ করছি যখন আওয়ামী লীগ সরকারকে ব্যান করা হলো। হ্যাঁ, রাজনীতিতে অনেক ধরনের কার্ড, ট্রাম্প কার্ড, অনেক ধরনের কিছু থাকে। বাট আমি ব্যক্তিগতভাবে আমি ডিপলি অত মানে আমাদের দেশের বা আমাদের ওই যে ভিলেজ পলিটিক্সের মতো চোরের কাছে চুরি করতে গারস্থের করে সজাগ থাকতি, আমার এগুলো মাথায় ঢোকে না কখনোই ছোটোবেলাতে। আমার হলো ইয়েস নো ভেরি গুড পছন্দ, স্টেট কার্ড ইয়েস নো ভেরি গুড, পারলে আসি নারী নাই একদম সব কিছুতেই আমি একদম ব্যবসা বাণিজ্য শুরু করে। কারণ ওই আমি কখনোই আমার কাছে আল্লাহর রহমতে ১ টাকা কেউ পাবে না, আমিও বলেছি পাবো না, কারণ ভুলে গেছি সব। তো আর একটা জিনিস ব্যবসা করছি, হ্যাঁ, যেমন অনেক ধরনের, এমন কোনো ব্যবসা নাই যে আমি না বলছি। এই ২০০০ সাল থেকে ১৮ ঘন্টা ১৯ ঘন্টা পরিশ্রম করছি চিটাগাঙে, সপ্তাহে গেছি আইছি, মানে কি বলবো, ১৮ ঘন্টা পরিশ্রম করছি কোনো এক সময়। তো সেই অভিজ্ঞতা থেকে আইসিটি সেক্টরে যেমন আইএসপি, সাইবার ক্যাফে থেকে শুরু করলাম, সাইবার ক্যাফে থেকে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইড। তো আমি একমাত্র ব্যক্তি আইএসপির জগতে বাংলাদেশের সবচেয়ে ফ্রি লাইন আমার কোম্পানির, অথচ আমার কোম্পানির চেয়ে ১০০ গুণ বড় কোম্পানি, বড় আইএসপি আছে বাংলাদেশে। যদি লাইসেন্স প্রাপ্ত ৫-৬ হাজার আইএসপি থাকে, ও কোনো একটা ক্যালকুলেশনে দেখা গেল, একটা মিটিংয়ে জিজ্ঞেস করে কার কত ফ্রি লাইন, তো সবচেয়ে বেশি ফ্রি লাইন আমার, অথচ আমার ভলিউম খুব ছোট। আর একটা জিনিস আমি বুকে হাত দিয়ে বলি এবং সবার সামনে ওপেনলি বলি যে বাংলাদেশে আইএসপি সেক্টরে কে কী করে জানি না, বাট কাটসানের বা আমি কখনোই বা আমার স্টাফকেও কোনো দিন বলতে পারবে না যে আমরা অনৈতিক কোনো আইন বিরোধী কাজ করছি বা আমি করছি বা করতে আমার স্টাফদের করতে বলছি, কখনো না, কোনো দিন না। নীতি নিয়ে ব্যবসা হয় এই দেশে, ঠিকাদারি করছি। হ্যাঁ, যে কন্ট্রাক্টের যে রেট থাকে সেই কোটেশন অনুযায়ী যদি কাজ উঠাতে যায় এই দেশে, তাহলে বাপের ভিটা বিক্রি করে আনতে হয়, এটাই বাস্তবতা। বাট তারপরও সেই গভর্নমেন্ট ১০০ বছরের পলিসিতে যখন গেল, অর্থাৎ ১০০ বছরের কী পলিসি, ১২টা মেগা প্রজেক্ট সহ রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন, লোন হোক, যাই হোক, ভ্যানিটি প্রজেক্ট হোক, ধরা জ্ঞান, বাট ইনফ্রাস্ট্রাকচারে এর আগে কিন্তু আমরা কখনোই দেখি নেই ১০০ বছরের প্রতিটা রাস্তাঘাট যা করা হয়েছে যে ১০০ বছরের টার্গেট নিয়ে ২ টাকার জায়গায় ১০ টাকা খরচ হোক, বাট পজিটিভ নেগেটিভ ইফেক্ট দুইটাই আছে। আর আমরা ভ্যানিটি প্রজেক্ট বলে আমি একটু ছোটো একটা কোর্স করছি, তো ওই ওয়ার্ল্ড ব্যাংক থেকে, কয়েকটা আইটিইউ থেকে, হ্যাঁ, অক্সফোর্ড থেকে। তো ভ্যানিটি প্রজেক্টগুলো অনেক সময় রাজনীতির কারণে, ভূ রাজনীতির কারণে আর বাংলাদেশের অবস্থানগত কারণে লাস্ট ১২-১৩ বছর যাবৎ এমন একটা পজিশনে রয়েছে যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, আবার আসিয়ান, সার্ক, মানে সব কাজের সবগুলোর মিডিল পয়েন্টে পড়ছে একদম। এনিওয়ে, রাজনীতি তো বুঝি না, পড়ালেখা করতেছিলাম, পড়ালেখা সার্টিফিকেটের জন্যও করি না বা করতাম, বা ডিসেম্বরে সত্যি আমি চলে যেতাম যে এইচপিএম ফেলোশিপ, যেটা আমার অলমোস্ট আমি প্রায় সব ক্রিয়েটিভ ক্লাব করে ফেলছিলাম, আমি চলে যেতাম ডিসেম্বরে পিএইচডির জন্য আমার। তো এখন এই পর্যায়ে এসে ৫ই আগস্টের পরে আওয়ামী লীগের একটা বিষয় আমি ১০০ জন না আরও বেশি লোকের সাথে কথা বলছি, সব শ্রেণীর, বাট একজন লোক আমি পাই নেই বঙ্গবন্ধু ইস্যুতে নেগেটিভ বলছে, একজন লোক না। তো বঙ্গবন্ধু ইস্যুতে যে যত যা তথ্য উপস্থাপন করেছেন, হ্যাঁ, নেগেটিভ সবার ভিতর থাকবে, বাট তারকে যে অপমান অপদস্থ করা হয়েছে, ইতিহাসের পাতা থেকে সরাই দেওয়া হয়েছে, আনবিলিভেবল কিছু ঘটনা ঘটছে যা আমরা চোখের সামনেও দেখিনি বা জানিও না। তো একজন মানুষ তো নাকি ভট্টাচার্য আপনাকে আমি বলতেছি কোট করিয়া যে আপনি কোনোদিন আসলে আপনি আর আমি ছদ্মবেশে যাব সার্ভে করার জন্যে, যে কোনো শ্রেণীতে যাব সেই ধরনের শ্রেণীর ভাব ধরে, মানে কীভাবে তাদের সাথে মিশে কথাগুলো, পেটের কথা সহজে বের করা যায়। একজন যদি মানুষ পান, আমি নাকে খড় দেব যে নেগেটিভ তার সম্বন্ধে আমরা উপস্থাপন করছি।
একটা পোস্টে খুব বিব্রত হইছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে ব্যান করা হলো, তাহলে আওয়ামী লীগ দলীয়ভাবে কেন, আইনগতভাবে যেহেতু বন্ধ করা হয়েছে অ্যাজ পার ইয়োর কমপ্লেন অ্যান্ড ডাটা অ্যাপ্লিকেশন, তাহলে কি পদক্ষেপ নিয়েছে? তো আসলে কি পদক্ষেপ নিয়েছে? নেই। তা আমি তো কর্মী হিসেবে আমি নিয়েছি আইনের চর্চা আমি করার, যেহেতু আইনগতভাবে তারা যেভাবেই বন্ধ করুক, এর অনেক ডিপ আছে। তো এখন যে ডকুমেন্টেশনের জন্য গুলোজনে আটকে গেছি, আমি জানাইছি আগের মতোই সবাইকে, আমি কোনো কিছু করলে যাই করি আমি অনেকজনকে আমি জানাই, বিশেষ করে নট অনলি বা আমাদের আওয়ামী লীগের নীতি নির্ধারক কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন বা দলের এখন যারা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে অনলাইন যা পরিচালনা করতেছেন বা যে নাম্বারগুলো আমার কাছে আছে, এছাড়াও আমি সরকারি বেসরকারি পর্যায়ে বা অন্য দল বা রাজনীতিকে অনেক রিলেটেড অনেককেই জানাই, এবং আমি যা করি ওপেনলি করি, কারণ আমার মনে আসছে যেটা আইন সিদ্ধ সেটাই আমি করার চেষ্টা করি। ভুল ত্রুটি মিলাই সবই, তবে আমার কেন জানি মনে হয় বাংলাদেশের মানুষ যখন প্রকৃত এই সত্যটা জানবে তখন মানুষ মানুষকে বিশ্বাস করতে পারবে না। বাংলাদেশের মানুষ যখন প্রকৃত সত্যটা জানবে, আসলে প্রকৃত সত্য কি অনেক সময় কিছু প্রকাশ করা যায় না বা বলা যায় না। যেমন এক ভাই বললেন যে প্রতিটা রাষ্ট্রেরই কিছু গুরুত্বপূর্ণ বা গোপনীয় জিনিস থাকে যা বাইরের জানানো হয় না বা জানানো যায় না। যেমন আমি তিনি উদাহরণ দিলেন, যেমন আমাদের লালবাগের কেল্লা, লালবাগের কেল্লা দিয়ে কিন্তু সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ দিয়ে নদীতে সদরঘাট যে মানে বুড়িগঙ্গায় পৌঁছানো যায়। ঠিক তেমনি গণভবন, বঙ্গভবন, সব জায়গায়, ইভেন হোয়াইট হাউসেও তো আছে, যেগুলো পাবলিকলি জানানো হয় না। সত্যিই তো, যে গাড়িগুলো তো আর উড়ে ইন্ডিয়া যায়নি। বিশেষ করে প্রধানমন্ত্রী যে গাড়িগুলো ইউজ করতেন বা নিজের গাড়িগুলো। আর একটা বিষয় আছে যে আমরা যে ছবিগুলো দেখি, তো উনি যখন গেলেন যে কান্না করতে করতে এবং কান্না করে, এবং সাথে কিন্তু আশেপাশে অনেক লোকজন ওনার একদম ঘিরে ধরা, মিডিয়া ছাড়াও নিজের প্রোটোকলের যারা ছিলেন, আমার কাছে ওই ভিডিওটা আছে আর কি। তো যে ভিডিওটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে যে হেলিকপ্টারে থেকে উঠে তিনি চলে গেলেন, তারপরে বিমানে গেলেন না কিসে গেলেন জানি না, আমি ওইটা নিয়ে ডিটেলস আর না বলি। একটাই ফুটেজ এই পর্যন্ত আমরা তার যাওয়ার দেখি। এর আগেও আমি বলছি যে হেলিকপ্টারটা কার বা অমুক তমুক, যাই হোক, হেলিকপ্টার উঠে গেলেন না, বরঞ্চ ওই ছবিটাতে এক্স্যাক্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে তিনি হেলিকপ্টার থেকে নামে গাড়িতে উঠতেছেন, এবং গাড়ি দুইটার মডেল কি, কয়টা লাগেজ, কে কে উঠতেছেন। তাহলে ওনার যাওয়াটা তো কেউ কোনো ভিডিও কোনো জায়গায় তো কেউ আজ পর্যন্ত দেখালো না। তো আমি একটা জিনিস নিয়ে খুব বেকুব হয়ে যাচ্ছি যে এত পরিশ্রম করে, এত পরিশ্রমের ফলে যে এই যে আমি আপিলটা করলাম, আমি আপিল করতে পারি না, বা আপিলের কিছু নিয়মকানুন আছে, বাট এই কারণে আমাকে অনেক প্রশ্ন, অনেক কিছু, অনেক ডাটা, অনেক সম্মুখীন আমি লাগিয়েছি, দিন নাই রাত নাই। বাট আমি জানি না যে যদি দলের পক্ষ থেকে আপিল করলো না বা এই বিষয়ে কোনো কথা নাই, আমাদের জনতা শেখ হাসিনা যে ভয়েসগুলো এখন দিচ্ছেন, প্রথমে ভয়েসগুলো ক্লিয়ার আসতো না, আমি এই জন্য ফেক বলছি, এরপর আস্তে আস্তে ক্লিয়ার আসা শুরু হলো, চেহারা দেখানোর কথা। এখন আস্তে আস্তে 2-3 দিন যাবত আমাদের সব নেতারা এখন চেহারা দেখাচ্ছেন, একদম যা সত্যি তাই একদম ক্লিয়ার কাটিয়ে আমাদের উপস্থাপন করা উচিত। সেখানে হাইড অ্যান্ড চেক করে সত্য কখনো বা কোনো কিছু লুকায় রাখা যায় না। 1 যুগ 2 যুগ 70 বছর, 70 রাত মাটির তলে থাকলেও সত্য বের হয়ে যায়। তো আসলে আমরা খুব সংকটের ভিতর আছি। এবার বন্যাটা, খাদ্য নিরাপত্তা, সব কিছু মিলায় আমাদের দেশ
আমরা আসলে সমাধান চাই না মনে হয় কেউ। আমরা কেউ আসলে সমাধান চাই না। গতকালকে বন্ধু আমার কাছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যেটা মনে হলো কমিউনিটির সাথে 7টা বিষয় যেমন আমাদের এক বড় ভাই বললেন, তৃতীয় মাত্রায় যে 7টা বিষয়ে ডক্টর ইউনূস সাহেবের মানে ট্রান্সফরমেশনের বিষয়ে প্রথম বিষয়টা যেটা বললেন সেটাই আমি দেখলাম যে ইন্টারন্যাশনালি ওইটাই চাচ্ছেন মনে হয় যে ডিসেম্বর থেকে হয়, ডিসেম্বরে এক্সপেক্টেড ইলেকশন এবং সর্বোচ্চ গেলে হয়তো বা আর্লি অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারি সর্বোচ্চ। আরেকটা বিষয় হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু আমাদের এই অন্তর্বর্তী সরকারকে 8 তারিখে তারা তাদের সম্মতি বা তাদের জ্ঞাপন করেননি, বা ডাটা শিটে ডাটা লিস্টে 8, 9, 10, 11, 12 তারিখ সম্ভবত 4-5 দিন পর যে উঠাইছেন। এবং এই সরকারের বৈধতা বলতে আন্তর্জাতিকভাবে কিন্তু ওইভাবে কিছু নাই। কেন নাই? কারণ এই সরকারের কোনো ফরম্যাট নাই আমাদের দেশে আইনগতভাবে। তো সব কিছু তো আইন তো আমাদের জন্যই। আমি কি বললাম বুঝাতে পারলাম না, বা বুঝাইতে পারলাম কিনা জানি না, হয়তো বা আর বলার কিছু নাই, অলমোস্ট শেষ। তো খুব লজ্জা পাবো যে দলের পক্ষ থেকে অন্তত যদি যে আপিলটা করা হয়েছে আমার জন্য আওয়ামী লীগ ব্যানের জন্য, যদি এই বিষয়ে যে দলের থেকে যদি সহযোগিতা কোঅপারেশন না পাই, তাহলে এগুলো আমি সাবমিট হয়তো বা করতে পারবো না, বা এতদিন যাবৎ তাদের সাথে বা যোগাযোগ, আমার স্টাডি পড়ালেখা, একটু লজ্জা পাইতে হয়। বাট আমি তো দলের কোনো নেতাও না, কেউ আমাকে চেনেও না, বা কোনোদিন বলতে পারবে না এর বিনিময়ে কোনোদিন আমি দলীয়ভাবে 1 পয়সা 1 টাকা কেউ বলতে পারবে না। বরঞ্চ স্বেচ্ছায় যা পারছি কর্মী হিসেবে পকেট থেকে টাকা দিয়ে অনেকে বলে 15 বছরে দাপটের সাথে ক্ষমতায় ছিল। হ্যাঁ, 15 বছরে আমি সুজন বুক ফুলাই বলছি যে বাংলাদেশে সব আইসি, সব ব্যবসায়ী চরিয়ারে ব্যান্ডউইচ চুরিয়ার বা যাই করে না করে, একমাত্র আমি বুকের দিয়ে বলছি সবচেয়ে ফ্রি লাইন আমার, কারণ পরিচিত বন্ধু বান্ধব থেকে শুরু করে কেউ কোনো দিন বলতে পারবে না যে আমার নেটওয়ার্কের ভিতরে বা যায় না বাইরে থাকলেও ফ্রি লাইন। ঠিক আছে। আর কখনোই কোনো অবস্থাতেই কোনো আইন ভায়োলেশন এবং কোনো অবস্থাতে আমি দিনেই যে টু দ্য পয়েন্টে আইন মেনে আমি চলছি। কারণ নেত্রীর কাছ থেকে একটা কথা, ওনার কাছে উনি তো আর চেনেন না, ওনার সাথে ছোটোবেলায় কতবার কবে দেখা হয়েছে না হয়েছে উনি তো মনেও নাই, জানেও না, চেনেন না। সেই 2001 সালে বলে আর একবার হয়েছিল মনে হয়। তো যে আইন মেনে চলে সে সহজে পড়ে না, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আইন মেনে চললে, ভদ্রভাবে চলতে গেলে গালি খেতে হয়, মান সম্মান হারাতে হয়, শেষ পর্যন্ত এসে আর্থিক কষ্টে তো পড়তেই হয়। ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত অনেকভাবে যা হয়েছি না হয়েছি। আমাদের দেশে এই সত্যটা হয়তো বা প্রকাশ হবে কোনো একদিন, জানি না কীভাবে প্রকাশ হবে। তখন সাধারণ মানুষগুলো কী মন্তব্য করবে এটা আমার খুব দেখার খুব শখ।